ফোনটা বাজছিল। অন্য প্রান্তে ফোনটা কুরকুর কুরকুর করে কোনো মেঘলা দুপুরের কামাতোরা কবুতরের কথার মতো বাজছিল। শুনতে পাচ্ছিলাম। এখন রাত প্রায় 9:30। টেলিফোনটা ওদের বাড়ির সিঁড়ির কাছে আছে। এখন বাড়িতে কে কে থাকতে পারে? সোজা নিশ্চয় আড্ডা মারতে বেরিয়েছে। কদিন বাদে পাড়ার দোল পূর্ণিমার ফাংশন হবে, তাই নিয়ে পাড়ার রুস্তমরা ব্যস্ত। ফাংশন না কচু, ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে রিলিশ করে কিছু মেয়ে দেখা। রুস্তমদের রং ফিকে হয় না, বুকের লোম পেকে গেলেও না। বেশ আছে ওরা, টেরিকোট মোড়া বৃদ্ধ বালখিল্যের দল। নয়নার মা নিশ্চয় ঠাকুর ঘরে চুপ করে বসে আছেন। এমন ভাব যেন পৃথিবীর যাবতীয় ঘটনা দুর্ঘটনা সব ওই ঠাকুর ঘরের কন্ট্রোল রুম থেকেই রেডিও কন্ট্রোলে নিয়ন্ত্রিত হচ্ছে। ফোনটা বাজছেই। নয়না এখন কি করছে? বোধহয় ঘুমাচ্ছে। সারাদিনের পরিশ্রম তো কম নয়। নয়নার কথা ভাবলে আশ্চর্য লাগে। ওর সমবয়সী মেয়েদের পটভূমিতে ও বর্ষার জল পাওয়া মোরলা মাছের মতো লাফায়, অথচ ও আমার কাছে এলেই শীতের সংকোচ নদীর ঘরেয়া মাছের মতো ধীরা হয়ে থাকে। আস্তে মাথা দোলাই, আলতো করে চোখ তুলে তাকাই। মুখে যত না বলে, চোখ দিয়ে তার চেয়ে বেশি কথা বলে। ওকে একটুও বুঝতে পারি না। অথচ ওকে কী করে বোঝাই যে ওর এক চিলতে হাসি, ওর এক ঝিলিক চাওয়া, এইসব সামান্য দান আমার সমস্ত সকাল, সমস্ত দিন কি অসামান্য মহিমান্বিত করে তোলে। গত 5 বছর ধরে কখনো এই কথাটা ওকে বোঝাতে পারিনি, কিংবা ও বুঝলেও না বোঝার ভান করে থেকেছে। হ্যালো। ওপর থেকে নয়নার মার গলা শোনা গেল, গম্ভীর, ঠান্ডা, নিরুৎসাহব্যঞ্জক গলা। অথচ ভদ্রমহিলা আমাকে যথেষ্টই স্নেহ করেন। বন্ধুর মা তো বটেই। আমি ফোন করলেই সুদন, বাড়িতে সবাই কেমন আছেন, কাকিমার আর্থাইটিক্স কেমন আছে, মিনুর বাচ্চাটা ভালো আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তবুও আমার ইচ্ছা করে না ওর সঙ্গে কথা বলতে। বোধহয় মনে পাপ আছে বলে। আচ্ছা, ভালোবাসা কি পাপ? জানি না। বোধহয় অন্যায় করে, জোর করে ভালোবাসাটা পাপ। নইলে এমন ভীরুতা, চোর ভাব, অন্যায় বোধ আসে কেন? আবার শুনলাম হ্যালো। কোনো উত্তর দিলাম না। কেন দেব? আমি তোর সঙ্গে কথা বলতে চাইনি। অফিস থেকে ফিরে পায়জামা পাঞ্জাবি চাপিয়ে আরাম করে সোফাটায় আসন পিড়ি হয়ে বসি। পাখাটাকে আস্তে খুলে দিয়ে আমি নয়নের সঙ্গে কথা বলবো বলেই ফোনে ডায়াল করেছিলাম। আমি তো অন্য কাউকে চাই না। ভাবলাম রিসিভার নামিয়ে রেখে দিই, কিন্তু হঠাৎ দেহ অভ্যন্তরীণ কোনো যান্ত্রিক গোলযোগে অনিচ্ছায় মুখ ফসকে বেরিয়ে গেল, হ্যালো, আমি রিজু। কী ব্যাপার? লজ্জায় মরে গেলাম। তবে কি ওর কাছে ধরা খেয়ে গেলাম? বললাম, কোনো ব্যাপার নেই। মানে নয়না আছে? গতকাল আপনাদের ওখানে গিয়েছিলাম। বসবার ঘরে আমার দেরাজের চাবিটা বোধহয় ফেলে এসেছি, পাচ্ছি না। মাসিমা আবার শুধুলেন, তোমার গাড়ির চাবি ফেলে গেছো? আমি বললাম, না, দেরাজের চাবি। কোথায় ফেলে গেছো মনে আছে বাবা? আমি বললাম, নয়নাকে একবার জিজ্ঞেস করুন না। কালও কাছে ছিল, গল্প করছিল। দাঁড়াও, ফোনটা একটু ধরো। শুনতে পেলাম সিঁড়ির তলায় দাঁড়িয়ে মাসিমা নয়নাকে ডাকলেন। গম করে উঠল, যেমন গমগমে গলায় আমার মাথার মধ্যে নয়নার নাম শুনি আমি। কোন অসহ্য একলা গরম দুপুরে কিছুক্ষণ চুপচাপ রাস্তা দিয়ে একটা গাড়ি যাওয়ার আওয়াজ শুনলাম। রিসিভারের জালে ডাবল হর্নটা ঝমঝমকে বেজে উঠল। একটু পর নয়না এসে ফোন ধরল। কী হলোটা কি? আমার চাবি। আপনার চাবি? হ্যাঁ, আমার চাবিটা, দেরাজের চাবিটা তোমাদের বাড়িকাল ফেলে এসেছি, পাচ্ছেন না? না। জ্বালালেন তো, দাঁড়ান দেখি। কিছুক্ষণ পর ফিরে এসে সব তো দেখলাম, সোফার কোণা, মেঝে, এমনকি রাস্তায় যেখানে আপনার গাড়ি ছিল সেখানে অবধি। যদি গাড়িতে উঠবার সময় পড়ে গিয়ে থাকে তাই ভেবে, কিন্তু পেলাম না। না বললাম তো, পেলাম না। পাবেন না মানে আমার চাবি আমার সামনেই আছে, হারায়নি একটু। টুং করে চাবিটা রিসিভারের সঙ্গে বাজালাম। কি খারাপ আপনি, ভারী অসভ্য। কেন এমন করলেন? তোমার মা কেন ফোন ধরলেন? মা কি জম? আমার জম। আমার ভীষণ ভয় করে তোমার মাকে। আমার মার মতো লোকই হয় না। তারপর একটু খুশি গলায় বলল, তারপর আপনার কি খবর বলুন? আমি বললাম, আমার আবার কি খবর? তোমার সঙ্গে কথা বলতে, একলা দেখা করতে ইচ্ছে করে, ভালো লাগে। তাই অফিস থেকে ফিরেই তোমাকে ফোন করলাম। তুমি বিরক্ত হলে? না, আপনার ফোন এলে ভালো লাগে। আমার চিঠি পেয়েছো? পরশু পোস্ট করেছিলাম। হ্যাঁ, কেমন লাগলো? ভালো, শুধুই ভালো, ভীষণ ভালো লেগেছে।
একটারও জবাব দাও না কেন? মানে সবসময় ওঠে না। তাছাড়া আপনার মতো ভালো চিঠি লিখতে পারি না। কেমন আছেন? ভালো আছি। কলেজের প্রিন্সিপাল আজ এই কথাই বললেন। বললেন এইরকম চিঠি লেখার তো কোনো মানে হয় না। যেদিন আপনার মতো করে লিখতে পারবো সেদিন লিখব। অনেকক্ষণ চুপচাপ করে থাকলাম। কি হলো? কিছু বলুন। তুমি আমাকে ভালোবাসো না কেন? বাসি না? না, খুব বাসি। আমি অনুক্ষণ তোমার কথা ভাবি। আর তুমি আমাকে একটু ভালোবাসো না। তারপর আবার চুপ, কোনো কথা নেই। হঠাৎ নয়না বলল, ভালোবাসলে কি করতে হয়? কি জবাব দিব জানি না। ইচ্ছে হলো বলি, চুমু খেতে হয়, আষাঢ়ের প্রথম বৃষ্টির মতো বুকে ঝাঁপিয়ে পড়তে হয়, অনিমেষ আশ্লেষে অন্যের মধ্যে আপ্লুত হতে হয়। কিন্তু ওসব কথা আর বলা যায় না। একবার মুখ ফসকে বেরিয়ে গেলে আর ফেরানো যাবে না। ঝড় একবার উঠলে নদীতে কত বড় বড় ঢেউ উঠবে তা আমি জানি না। সেই ঢেউয়ে হাল ধরতে পারবো কিনা তাও জানি না। তবু খুব ইচ্ছে করলো যদি বলি যে সব কথা সবসময় বলতে চাই। ঘুমোবার সময় বলতে চাই, ঘুম ভেঙে বলতে চাই, কাজের ফাঁকে ফাঁকে বলতে চাই। সেই কথা বলবার জন্যে অন্যের আমন্ত্রণ জানালো না। অথচ আমি কিছুই বলতে পারলাম না। ভালোবাসলে কি করতে হয়? এই সরল সোজা প্রশ্নের উত্তর বললাম আমি জানি না। নয়নার সঙ্গে সঙ্গে বলল, আমিও জানি না। একটুখানি চুপচাপ। আমি বললাম, তুমি কি শাড়ি পরেছ? বাজে শাড়ি। তবু বলল না। হলুদের মধ্যেও কালো কাজের কটকি শাড়ি। আর জামা? উফ, জ্বালালেন আপনি। হলুদ জামা। দাঁড়াও, মনে মনে আমার চোখের আয়নায় দাঁড় করিয়ে তোমায় দেখে নি। বাহ, ভারী সুন্দর দেখাচ্ছে তো। হুবহু একটি হলুদ বসন্ত পাখি। নামটা পছন্দ, কিন্তু আমি তো সুন্দর না। তুমি সুন্দর না সবাই বলে। সবাই তো চোখ নেই। তোমার সৌন্দর্য সকলের জন্য নয়। থাক, বানিয়ে বলতে হবে না। বাজে কথা রাখুন। টেনিস খেলতে গিয়ে পায়ে যে চোট লেগেছিল, এখন কেমন আছে? কাল থেকে ভালো, তবু পুরোপুরি সারেনি তো। না, এখন একটু ব্যথা আছে। কদিন না খেললে কি হয়? খেলোয়াড় যা, সে তো আমি জানি। জানতো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে দেখতে, তাই না? সব মেয়েকে আমার দেখতে ইচ্ছে করে না। তার চেয়ে ঘোর ফর্সা দেখতে আমি বেশ ভালোবাসি। উপমাটাও ভদ্রজনিত হতে দিতে পারিনি। আমি সত্যি একটি জঙ্গলি হয়ে যাচ্ছি। আমি তো জঙ্গলি। বাহ, খুব বাহাদুরির কথা না? বাহাদুরি নয়, আমি যা আমি তাই। তোমার সংজ্ঞায় সভ্য হতে চাই। সবসময় চেষ্টা করি, পারি না। সত্য সত্য পারি না। চেষ্টা করুন, চেষ্টা করতে থাকুন। কঠিন কাজে কি কেউ একবারে পারে? ও শুনুন, মনে পড়েছে আপনার সেই লেখাটা আমার বান্ধবী সবিতার খুব ভালো লেগেছে। আপনার সঙ্গে আলাপ করতে চেয়েছে। জানোই তো আমি যার তার সঙ্গে আলাপ করি না। কিন্তু লেখাটা তোমার কেমন লেগেছে তা তো বললেন একবারও। আমার আমার মতো আমার মধ্যে কি হবে? তুমি তো জানো। তুমি জানো না কি হবে? না, জানি না। তুমি নিজে একটি জঙ্গলি। পৃথিবী শুদ্ধ লোক হাই-ফাই অ্যাম্পলিফায়ার চিৎকার করে আমাকে ভালো বললেও আমার যতটুকু না আনন্দ হবে, তুমি একা যদি আমায় ভালো বলো আন্তরিকভাবে, তাতে আমার অনেক বেশি আনন্দ হবে। তাই হবে বুঝি? জানো না, ছোটবেলা থেকে জন আরণ্যের মুখ চেয়ে বড় হয়নি। আজও মাত্র একজন দুজন দাক্ষিণে বেঁচে আছি। যা কিছু করার করছি। তাই তাদের মধ্যে কেউ যদি ফাঁকি দেয়, তখন অন্ধের মতো দিশেহারা পড়ি। পথ দেখতে পায় না। কি করব বুঝতে পারি না। বুঝলাম, কিন্তু আমি কোনো অন্ধের যষ্টি হতে রাজি নই। তা আমার মতো আর কে বা জানে? কিছুক্ষণ চুপ। কি করছিলেন? ঘুমোচ্ছিলেন? না স্যার, আপনার মতো সবসময় ঘুমায় না। সোমবার পরীক্ষা পড়ছিলাম। কি পরীক্ষা? উইকলি পরীক্ষা। তাহলে তো তোমার অনেক সময় নষ্ট করলাম। না, এতটুকু আর কি ক্ষতি হবে? বললাম, তবুও যাও পড়ো লক্ষ্মী সোনা মেয়ে। নয়না বলল, আচ্ছা। এমন সময় ফোন ছেড়ে দিয়ে আচ্ছা বলে মনে হয় সুন্দর সুগন্ধি কোনো ভালোবাসার চিঠিতে সিলমোহর দিল। চুমু খাওয়ার মতো মিষ্টি করে বলল, আচ্ছা। তুমি ছাড়ো ফোন। না, আপনি আগে ছাড়ুন। ফোন ছেড়ে দিলাম। এই মুহূর্তে আমার এত ভালো লাগছে কি বলবো। আমার কি যে ভালো লাগে, কি যেন ভালো লাগে। নয়নার সঙ্গে এই যে একটু কথা বললাম, এর দাম জানি না। কেন এমন হয় তাও জানি না। কী বা জানি, কতটুকু বা জানি। শুধু জানি যে শোবার সময় যখন ফুরফুর করে বসন্তের বাতাস মাথাভিলটায় দোল দিয়ে আমার নেটের মশারিতে ঢেউ তোলে, উত্তরের জানলা দিয়ে পথ বেরোবে, তখন আমি রাজার মতো, মহারাজার মতো, বিড়লার সমান, বড়লোকের মতো আরামে আবেশে নয়নার উজ্জ্বল চোখ দুটি
ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ব। সেই আন্দোলনের বদলে আমি আর কিছুই চাই না, কিছুতেই তো বিনিময় করতে পারি না।